পদ্মা সেতু নির্মাণে ভিটে মাটি হারালেও পাবেন টোলের একাংশ। পুনর্বাসনের পাশাপাশি করা হবে দীর্ঘমেয়াদে কাজের ব্যবস্থা। দেশে অর্থ পাচারের অভিযোগ বেড়ে প্রায় দ্বিগুণ। কালো টাকা বিনিয়োগ হচ্ছে বিদেশে। বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ না থাকাকেই দুষছেন সংশ্লিষ্টরা। পদক্ষেপ হুমকিতে তথ্য সংরক্ষণ, নিরাপত্তায় দেশীয় প্রযুক্তি ব্যবহারের পরামর্শ। অবশেষে নমনীয় মিল মালিকরা সরকারকে চাল না দেওয়ার ঘোষণা থেকে সরে এসে চুক্তিবদ্ধ হলো প্রায় 400 মিল। আর পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ার প্রত্যাশা। এবং ভূমি অধিগ্রহণের জটিলতা কাটলেও শুরু হয়নি আশুগঞ্জ নৌ বন্দরের কন্টেইনার টার্মিনাল নির্মাণ কাজ। করোনার কারণে ধীরগতি থাকলেও দ্রুত শেষ করার আশ্বাস। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। যাদের ভিটে মাটিতে নির্মাণ হচ্ছে সেতুর অবকাঠামো, শুধু পুনর্বাসনই নয়, তাদের জন্য দীর্ঘমেয়াদে কাজ করছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। নানামুখী কর্মসংস্থানের পাশাপাশি সেতুর টোল থেকে একটি অংশ বরাদ্দ রাখা হবে যাদের জীবন মান উন্নয়নে। এর মধ্যে তাদের জন্য বরাদ্দকৃত জমির দলিল বুঝিয়ে দেওয়ার কাজও শুরু হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। চারদিকে সবুজের সমারোহ, চমৎকার গুছানো একটি এলাকা। দেখে মনে হতে পারে রাজধানীর বেসরকারি কোনো আবাসন প্রকল্প। সেতুর দুই প্রান্তে সংযোগ সড়ক, সার্ভিস এরিয়া, নদী শাসনের জন্য স্থানীয় যে মানুষদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে, ভূমিহীন এরকম 2635টি পরিবারকে ঠাঁই দেওয়া হয়েছে 4টি পুনর্বাসন কেন্দ্রে। 2.5, 5 ও 7.5 কাঠা করে জমি দেয়া হয়েছে তাদের। দেয়া হয়েছে নগদ টাকাও। আসি ভালোই হন, আমরা এই রাস্তাটা পাইয়া খুব সুন্দর আছি। দেখে দেখে কিছু লোকজনের চাকরি বাকরি একটা ব্যবস্থা করে দিত, তো একটু শান্তিতে থাকতে পারতাম। মেশিনটা চালাই খাই, একটা টং দোকান বসাইছি, 2-4 পয়সা কামারি করে খাই। প্রকল্প এলাকার শিশুদের জন্য তৈরি করা হয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। আছে মসজিদ, স্বাস্থ্যকেন্দ্র, পানির পাম্প, সার্বক্ষণিক বিদ্যুৎ, বড় সড়ক সহ নানা সুবিধা। এর মধ্যে শুরু হয়েছে জমির দলিল বুঝিয়ে দেওয়ার কাজও। স্কুল ছিল না, হসপিটাল ছিল না, এলাকার পরিবেশটা একটু অগোছালো ছিল, কিন্তু এই পদ্মা সেতু হওয়ার পরে আমাদের সম্পূর্ণ পরিবেশটা একটা পরিকল্পিত পরিবেশ সৃষ্টি হয়েছে। সরকারে আমাদের যা করে দিছে এতে আমরা সবাই সুখে আছি। এইখানকার মানুষদের পদ্মা সেতুতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। গাড়ি চালানোর প্রশিক্ষণ দিতে বিআরটিসির সাথে একটি চুক্তিও হয়েছে। ভবিষ্যতে সেতুর লাভ থেকে একটি অংশ তাদের জন্য ব্যয় করা হবে। যতদিন প্রজেক্ট চলবে ততদিন আমরা এই কাজগুলো করে যাব, এবং প্রজেক্ট যখন শেষ হয়ে যাবে তখনও আমরা আশা করছি যে একটা সার্টেন টোলের একটা সার্টেন অংশ ক্ষতিগ্রস্ত লোকদের উন্নয়নে ব্যয় করা হবে। প্রকল্প এলাকায় ভূমি ছিল না কিন্তু বাস করত এমন 835টি পরিবারকে নতুন করে জমি বরাদ্দ দেওয়া হবে। পুনর্বাসনে সুবিধাভোগীদের জীবনযাত্রার মান অনেকটুকুই পাল্টে গেছে। তারা এখন অপেক্ষা আছেন সেতু পুরোদমে চালু হওয়ার। সেতু চালু হলে তাদের কর্মসংস্থান বাড়বে, একই সঙ্গে কেটে যাবে তাদের দুঃখের দিন। এমন স্বপ্ন তাদের চোখে মুখে। এহসান জুয়েল, সময় সংবাদ, কুমারভোগ পুনর্বাসন কেন্দ্র, মাওয়া, মুন্সিগঞ্জ। এবার অন্য প্রসঙ্গ। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির 95তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যোগ দিচ্ছি সেখানে। একই সাথে আমাদের আরও আমার মেজপুর বাড়ি, সেজপুর বাড়ি, ছোটপুর বাড়ি, প্রত্যেকটা বাড়িতে আক্রমণ করে এবং সদস্যদের হত্যা, নির্মমভাবে হত্যা করে। এরপর 3রা রোববার জাতীয় 4 নেতাকে কেন্দ্রীয় কারাগারে হত্যা করে। তারপরেই বাংলাদেশ আদর্শচ্যুত হয়। এরপর 21 বছর পরে আওয়ামী লীগ সরকারে আসে, কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পর থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আধুনিক করে গড়ে তোলা, শক্তিশালী করে গড়ে তোলার কাজ আমরা শুরু করি। এবং তারই হিসেবে আজকে আমরা বর্ডার গার্ড বাংলাদেশকে আমরা যেমন বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি। আমাদের আশু করণীয় কী, মধ্যমেয়াদী পরিকল্পনা কী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা কী, তাই সাথে সামঞ্জস্য রেখে বর্ডার গার্ডকে আমরা ভবিষ্যতে কীভাবে গড়ে তুলব আরও শক্তিশালী করে। তাছাড়া আপনারা জানেন আমাদের স্থল সীমানা চুক্তি জাতির পিতা করে গিয়েছিলেন, কিন্তু 75 পরে যে সরকারগুলি ক্ষমতা এসেছিল, জিয়াউর রহমান,
এরশাদ বা খালেদা জিয়া কেউ কিন্তু আমাদের বর্ডার গার্ডের সমস্যাটা ভারতের সাথে মেটাবার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমি সরকার আসার পর থেকে এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করি এবং সেটা আমরা সমাধান করি। তাছাড়া আমাদের বর্ডার গার্ডের সমস্ত এলাকা উন্মুক্ত ছিল, প্রত্যেকটা জায়গায় আমরা নতুন নতুন বর্ডার পোস্ট এখন নির্মাণ করে দিচ্ছি এবং আমাদের যে জন্য বিজিবিকেও আমরা আরও শক্তিশালী করা এবং এখন তা বলতে গেলে প্রতিটি জায়গায় তাদের যে অবস্থানটা সেটার জন্য নিশ্চিত হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। আর বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন 2041 আমরা প্রণয়ন করে তা বাস্তবায়ন করা শুরু করেছি, কারণ আমরা বিজিবিকে এখন একটা ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলেছি। হেলিকপ্টার ক্রয় করা হয়েছে, ভালো উন্নত মানের জলযান আমরা নিচ্ছি, কারণ আমাদের নদীমাতৃক দেশ, আমাদের বহু এলাকা বর্ডারে নদী দ্বারা বেষ্টিত, সেই সমস্ত এলাকা যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা ইতিমধ্যে আমরা নিয়েছি, অর্থাৎ জলে, স্থলে, আকাশপথে সব জায়গায় বিজিবির এখন একটা বিচরণ আছে। সেইভাবে আমরা জনবলও তৈরি করছি এবং ইতিমধ্যে আমরা 15,000 জনবল নিচ্ছি, ধাপে ধাপে এটা নেওয়া হবে এবং ট্রেনিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। আর নারী সদস্য প্রথম আমরা নিতে শুরু করেছি, কাজে সাথে সাথে আমরা আধুনিক যে সমস্ত যা যা প্রয়োজন তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি, যেমন সীমান্তের বিওপিগুলিকে উন্নত মানের করা হচ্ছে, সেখানে চলাচলের ব্যবস্থা করা, বিএসপি নির্মাণ সহ আধুনিক সার্ভিলেন্স ইকুইপমেন্ট স্থাপন করা, আইটিভি এবং অত্যাধুনিক এপিসি ভেহিক্যাল স্ক্যানার ও দ্রুতগামী জলযান সংযোজন করা, সেগুলো আমরা করে বর্ডার গার্ডকে একটা উন্নত মানের করে দিচ্ছি। পাশাপাশি আমাদের বিজিবির সদস্যদের চিকিৎসার ব্যবস্থাও আমরা নিয়েছি। 5টি হাসপাতালকে আরও উন্নত করা হচ্ছে। বিজয় হাসপাতাল ঢাকায় একটি অত্যাধুনিক ক্যাথ ল্যাব ও করোনারি কেয়ার ইউনিট অর্থাৎ সিসিইউ স্থাপন করা হয়েছে, যাতে তাদের নিজেদের মানে মানুষের চিকিৎসাগুলি যে করতে পারে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। অর্থাৎ তারা আধুনিক যুগে আমরা প্রবেশ করেছি, ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। কাজেই আমাদের বর্ডার গার্ডও সেইভাবেই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে, যাতে করে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষা যেমন করবে, পাশাপাশি চোরাচালানি বা নারী পাচার, শিশু পাচার সহ বিভিন্ন যে সমস্ত অপকর্ম বর্ডারে হয় সেগুলি যাতে না হতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নেবে, সেটা এই দিকে লক্ষ্য রেখেই আমরা এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকে বিশেষভাবে নজর দিয়েছি। আজকে এখানে আমাদের নবীন যে সৈনিকবৃন্দ যারা এখানে উপস্থিত, তাদের ট্রেনিং শেষ হয়েছে এবং এই 95তম ব্যাচটা রিক্রুট করা হয়েছে। আমি তাদেরকে এটুকু বলবো যে সবসময় মনে রাখতে হবে যে কোনো বাহিনীর জন্য, এটা সুশৃঙ্খল বাহিনীর জন্য শৃঙ্খলা হচ্ছে সবথেকে বড় বেশি প্রয়োজন। কাজেই সেদিকে লক্ষ্য রেখে সবাইকে চলতে হবে। বাংলাদেশ একটি আদর্শ নিয়েই কিন্তু স্বাধীন হয়েছে, কাজেই সেই আদর্শ নিয়েই চলতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ কর্তব্য পালনে নির্ভীক থাকতে হবে। আবার অধস্তন যারা তাদের প্রতিও সহমর্মিতা নিয়ে কাজ করতে হবে। আর আমাদের দেশটাকে আমরা যেন ভবিষ্যতে আরও উন্নত করতে পারি সেদিকে লক্ষ্য রেখেই সকলে কাজ করবেন, সেটাই আমি চাই। আমি আমাদের নবীন ব্যাচের সকল সদস্যকে তারা তাদের প্রশিক্ষণ যথাসময়ে সম্পন্ন করতে পেরেছে সেই জন্য আন্তরিক অভিনন্দন জানাই, কারণ একটু কঠিন কাজ ছিল, কারণ করোনা ভাইরাস সারা বিশ্বকে স্থবির করে রেখেছে, ঠিক তেমনি বাংলাদেশটাকেও স্থবির করে রেখেছে। সেই ক্ষেত্রে তারপরেও আমি মনে করি এই ধরনের একটা সমস্যার মধ্যেও আজকে তার ট্রেনিংটা সম্পন্ন হয়েছে। আর আমার এটা খুব দুঃখ লাগছে যে আমি নিজের সশরীরে উপস্থিত থাকতে পারলাম না, আজকে আমাকে ভার্চুয়াল করতে হচ্ছে, সেটা করোনার কারণে। এবং আমি জানি যে আমি এক জায়গায় যেতে গেলে সেখানে আরও অনেক মানুষকে যেতে হয়, কাজে কেউ যাতে সংক্রমিত না হয়, তা কাজে সকলে যাতে সুরক্ষিত থাকে সে কথা চিন্তা করেই এই ভার্চুয়ালি আমরা করে যাচ্ছি। কিন্তু তারপর আমি বলবো যে আমি অভিনন্দন জানাই বিশেষ করে আজকে যে নবীন সৈনিক হিসেবে বক্ষ নম্বর 431 রিক্রুট মোহাম্মদ খোকন মোল্লাকে প্রথম স্থান অর্জন করার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আর বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি বক্ষ নম্বর 687 রিক্রুট হাসিনা আক্তার বিথি শ্রেষ্ঠ ফায়ারার হওয়ার তাকে আমি অভিনন্দন জানাই। যে মেয়েরা ভালো পারে সেটাই প্রমাণ হচ্ছে, আর নামটা আমার নামে নাম, কাজেই আরও আমার একটু আনন্দ হচ্ছে সেই দিক থেকে। আমি একটু বলবো যে আজকে আমাদের বর্ডার গার্ডে যেভাবে সবাই কাজ করে যাচ্ছেন, আপনারা এভাবেই দেশের জন্য কাজ করবেন।
আপনাদের বিশেষ করে আমাদের বর্ডার যে মূল নীতিগুলি, সেই নীতিগুলি মনে রাখতে হবে। একটা হচ্ছে দৃঢ় মনোবল থাকতে হবে, ভ্রাতৃত্ববোধ থাকতে হবে, শৃঙ্খলা বজায় রেখে চলতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। কাজে এই 4 মূলনীতিটা আপনারা অবশ্যই মনে প্রাণে আপনারা পালন করবেন, নিষ্ঠার সাথে পালন করবেন, সততার সাথে পালন করবেন। কারণ দেশটা আমাদের, আপনাদের সকলের। এই দেশ ভালো হলে আপনারই বাবা মা ভাই বোন যারা, তারাই এবং আপনার ভবিষ্যৎ বংশধর তারাই সুন্দরভাবে বাঁচতে পারবে। সেই কথাটা সব সময় আপনাদের মনে রাখতে হবে। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালের 5ই ডিসেম্বর এই বাহিনীর 3য় রিক্রুট ব্যাচ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিলেন এবং সেই দিন তিনি যে বক্তব্য দিয়েছিলেন আমি তা কোট করতে চাচ্ছি। আমি কোট করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, কোট, আজ আপনাদের কাছে আমি অনেক বড় কর্তব্য দিয়েছি। আমি আবার শুরু করছি। 1974 সাল 5ই ডিসেম্বর 3য় রিক্রুট ব্যাচ সমাপনী কুচকাওয়াজ। এই অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, কোড, আজ আপনাদের কাছে আমি অনেক বড় কর্তব্য দিয়েছি, অনেক বড় কাজ দিয়েছি। এ কাজ হলো চোরাচালানি বন্ধ করা। তোমাদের কাছে আমার হুকুম, স্মাগলিং বন্ধ করতে হবে। আমি বিশ্বাস করি তোমরা পারবা। এ বিশ্বাস তোমাদের উপর আমার আছে। আশা করি তোমরা স্মরণ রাখবা। মনে রাখতে হবে, স্মাগলারের কোনো জাত নাই, ধর্ম নাই, তারা মানুষ নামের নরপশু। তারা এদেশের সম্পদকে বিদেশে চালান দেয় সামান্য অর্থের লোভে। আনকোড। কাজে এখানে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের একটা নির্দেশনা রয়েছে। আমি আশা করি এই নির্দেশনাটাও আপনারা মেনে চলবেন। আমাদের যেমন সার্বভৌমত্ব রক্ষা, স্বাধীনতা রক্ষা, পাশাপাশি এই ধরনের অপকর্মগুলি রোধ করায় আপনারা আন্তরিকতার সাথে কাজ করবেন, কারণ এই কথাগুলি এখনও প্রাসঙ্গিক। এটাই আমি শুধু বলতে চাই। যাক, আমি এটুকু বলবো যে দেশ ও জাতির প্রতি একটা সেবার মনোভাব নিয়ে নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। মনে রাখতে হবে, এই দেশ অর্থনৈতিকভাবে যত উন্নত হবে আপনাদের পরিবারগুলিও উন্নত হবে। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের দারিদ্র্যের হার আমরা কমাতে সক্ষম হয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যে মুজিব বর্ষ উদযাপন করছি, ব্যাপক কর্মসূচি আমাদের ছিল, করোনা ভাইরাসের জন্য সেভাবে আমরা পালন করতে পারিনি। তবে বাংলাদেশে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি মানুষের গৃহহারা থাকবে না। প্রতিটি মানুষ যারা ভূমিহীন, গৃহহীন, তাদেরকে আমরা এই মুজিব বর্ষ এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 2021 সাল, 2020 সাল জাতির পিতার জন্মশতবার্ষিকী, 2021 সাল আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এর মধ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা ভূমিহীন, গৃহহীন মানুষকে ঘরবাড়ি তৈরি করে দেবো, তাদের একটা ঠিকানা আমরা দেব। পাশাপাশি প্রত্যেকটা ঘর আলো জ্বালবো, অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ প্রতিটি ঘরে শতভাগ বিদ্যুৎ আমরা দিয়ে প্রতিটি ঘর যেন আলোকিত হয় সেই ব্যবস্থাও আমরা নেব। দারিদ্র্যের হার আমরা 40 ভাগ থেকে 20 ভাগে নামিয়ে এনেছিলাম। আমাদের লক্ষ্য ছিল যে এই সময়ের মধ্যে আমরা আরও 2-3 ভাগ কমাতে পারবো। করোনার কারণে হয়তো সেটা কিছুটা থেমে গেছে, কিন্তু আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমি ধন্যবাদ জানাই যে আমাদের প্রত্যেকে যে যেখানে আছেন এই করোনার সময়েও কেউ সংক্রমিত হচ্ছেন, অসুস্থ হচ্ছেন, তারপরেও আন্তরিকতার সাথে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। সেজন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বলবো যে দেশটা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এবং আমরা যাতে মানুষের কষ্ট না হয়, আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ থেকে শুরু করে চাকরিজীবী শুরু করে আমাদের মসজিদের ইমাম, মুয়াজ্জিন থেকে শুরু করে স্কুলের টিচার, সর্বশ্রেণী পেশার মানুষ, তাদের যাতে কষ্ট না হয় তার জন্য আমরা প্রণোদনা দিয়ে যাচ্ছি। এই করোনা ভাইরাসের সময় সকলকে আমরা এভাবে সহযোগিতা করছি যাতে সকলেই তার অবস্থানে সুরক্ষিত থাকতে পারে এবং দেশের কাজটা চলমান রাখতে পারে, দেশের উন্নয়নটা চলমান রাখতে পারে। সেইভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। যাক, আমি আর বেশি সময় না নিয়ে এটুকু বলবো যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ। ইনশাআল্লাহ অবশ্যই আমরা সেটা করতে সক্ষম হব। আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায়ের আগে এই কথাটুকু বলবো যে শীতের প্রকোপ বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইউরোপ সহ বিভিন্ন দেশে, কিন্তু আমেরিকা, ইউরোপ এবং অনেক দেশে ব্যাপকভাবে এই করোনা আবার সংক্রমিত হচ্ছে নতুনভাবে। আপনারা প্রত্যেকে নিজে নিজে সুরক্ষিত থাকবেন।
আপনার সাথে পরিবারকে সুরক্ষিত থাকার নির্দেশ দেবেন, আপনার সাথে যারা বন্ধু আছে সকলকে সুরক্ষিত রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, যেন করোনা ভাইরাসে আমাদের কোনো ক্ষতি করতে না পারে তার জন্য সকলে সচেতন থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে দ্বিতীয় ওয়েভ যেটা আসছে বা এই করোনার যে ব্যাপকতা দেখা দিচ্ছে এটাকে মোকাবেলা করার যা যা করণীয় ইতিমধ্যে তার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। তাছাড়া ভ্যাকসিন ক্রয় করার জন্য ইতিমধ্যে আমরা টাকা বরাদ্দ দিয়ে সেটাও আমরা নির্দেশ দিয়ে যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের দেশের মানুষ সুরক্ষিত থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, উন্নত জীবন পাক, সুন্দর জীবন পাক, সেটাই জাতির পিতার লক্ষ্য ছিল, আমারও সেটা লক্ষ্য। জাতির পিতার আদর্শ নিয়েই বাংলাদেশকে আমরা আগামী দিনে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে ইনশাল্লাহ গড়ে তুলব। আবারও আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আজ থেকে কার্যকর হলো বিদেশ ফেরত সব যাত্রীর করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত। সকাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা 5টি ফ্লাইটের সব যাত্রী করোনা নেগেটিভ সনদ নিয়ে এসেছে। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার হাজিরা শিউলি, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শিউলি। কাজল, আপনি জানেন যে আজ থেকে বিদেশ ফেরত সব যাত্রীর জন্য করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি কার্যকর করা হয়েছে এবং সকাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 60টির মতো ফ্লাইট এসেছে এবং এর মধ্যে 5টি ফ্লাইটের যাত্রীদের চেকিং এবং ইমিগ্রেশন শেষ করে তারা টার্মিনাল ভবন থেকে বের হয়েছেন এবং বিমানবন্দরের করোনা হটলাইন সেন্টার থেকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত কিন্তু সব ফ্লাইটের যাত্রীরাই নেগেটিভ সনদ নিয়ে এসেছেন এবং কোনো যাত্রীকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বা আইসোলেশন সেন্টারে পাঠাতে হয়নি। এবং এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে আগে আসলে এই সনদ নিয়ে আসার কথা বলা হলে বাধ্যতামূলক ছিল না এবং সে কারণে কিন্তু অনেকেই তথ্য লুকিয়ে এবং তথ্য গোপন করে পজিটিভ হয়েও কিন্তু অনেক যাত্রী দেশে চলে আসতেন। পরবর্তীতে এখানে স্বাস্থ্য পরীক্ষায় সেটি ধরা পড়তো এবং প্রতিদিনই কিন্তু 200 থেকে 300 যাত্রী করোনা সার্টিফিকেট ছাড়াই দেশে আসতেন এবং যেহেতু বর্তমানে ইউরোপ আমেরিকা সব বিশ্ব জুড়ে কিন্তু আবার করোনা ভাইরাস নতুন করে প্রকোপ বাড়ছে, তাই করোনা দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা যেন আমাদের লাগতে না পারে এবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে না পারে সে কারণে কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার এবার কঠোর অবস্থান নিয়েছে এবং এয়ারলাইন্সগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন নেগেটিভ সনদ ছাড়া কোনো যাত্রীকে তারা পরিবহন না করেন এবং যাত্রীরাও জানিয়েছেন যে তাদেরকে আগেভাগে জানিয়ে দেওয়ার কারণে কিন্তু সবাই কিন্তু পিসিআর ল্যাবে টেস্ট করে কিন্তু করোনামুক্তি সনদ নিয়ে আসছেন। তবে এক্ষেত্রে তাদের যেমন আগেভাগে টিকিট করার একটা সুযোগ ছিল, এখন তাদেরকে সার্টিফিকেট হাতে নিয়েই তারপরে টিকিট কাটতে হচ্ছে। এ কারণে তাদের বিমান ভাড়া অনেক বেশি গুনতে হচ্ছে এবং তারা আরও একটি বিষয় বলেছেন যে এখানে থার্মাল স্ক্যানারে যে পরীক্ষা করা হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মনিটরিং বা তদারকি হয় না এবং সেটি তারা জোরদার করার দাবি জানিয়েছেন। এবং আগে যে বিষয়টি ছিল কূটনৈতিক বা বিনিয়োগকারীদের জন্য করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক ছিল না, তবে এখন থেকে কিন্তু কূটনীতিক এবং তাদের পরিবার সদস্যদের জন্য করোনা নেগেটিভ সনদ নিয়ে আসতে হবে এবং বিনিয়োগকারীদেরকেও বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে করোনা নেগেটিভ সনদ নিয়ে আসতে হবে। কাজল, এই ছিল আমার কাছে এখনকার মতো বিমানবন্দর থেকে সব শেষ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী হাজার। দেশের আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কা থাকলেও এখনও তথ্য সংরক্ষণের ঝুঁকিতেই রয়েছে 36% ব্যাংক। এছাড়া প্রয়োজনের তুলনায় দক্ষ জনবলের ঘাটতি রয়েছে প্রায় 80%। এমন অবস্থায় বিশেষজ্ঞরা ভার্চুয়াল ব্যাংকিংয়ে পিছিয়ে পড়ার কথা বললেও ব্যাংকাররা বলছেন সক্ষমতা অর্জনে অনেকটাই এগিয়েছে এ খাত। আর প্রাতিষ্ঠানিক নিরাপত্তা জোরদারে কম ব্যয়ে দেশীয় প্রযুক্তি ব্যবহারের পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। যে বেশি সাইবার হামলা হয় আর্থিক সেবা খাতে 24%। এর মধ্যে এটিএম কার্ডের দুর্বলতা অন্যতম। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর 2019 সালের প্রতিবেদনে বলা হয়েছে দেশের ব্যাংকিং খাতে তথ্য সংরক্ষণের ঝুঁকিতেই রয়েছে 36% ব্যাংক। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ ABB সভাপতির দাবি, আধুনিকায়ন ও নিরাপত্তা নিশ্চিতে এগিয়েছে ব্যাংকগুলো। অনেক ব্যাংক কিন্তু নেক্সট জেন ফায়ারওয়াল ইমপ্লিমেন্ট করে ফেলেছে, তেমন কিছু আমরা স্টেপস সামনে নেব যাতে করে এইসব সাইবার অ্যাটাক থেকে আমরা আমাদের ব্যাংকগুলো প্রোটেক্ট করতে পারি টু দ্য ম্যাক্সিমাম পসিবল ওয়েতে। BIBM এর গবেষণা বলছে ব্যাংকিং খাতে আইটি জনবল রয়েছে মাত্র 4000। বিশ্লেষকরা মনে করেন আইটি খাতের আধুনিকায়নে অর্থ সংকুলন না থাকায় ভার্চুয়াল ব্যাংকিং এ যেতে অনেক পিছিয়ে আছে এ খাত। যদি আমাদের ইনহাউস ক্যাপাসিটি যদি ডেভেলপ করা যায় এবং এই কর্মীদের যদি দক্ষতা বাড়ানো যায় তাহলে আমার মনে হয় যে এই সাইবার সিকিউরিটিতেও অ্যাডভান্স হতে পারবো। যেহেতু আমাদের সামনে আমরা একটা ভার্চুয়াল ব্যাংকিং এর দিকে যাচ্ছি বা এরকম সারা পৃথিবী এই দিকে যাচ্ছে,
সুতরাং সেই ভার্চুয়াল ব্যাংকিংয়ের জন্য প্রিপেয়ার্ড জনবল তৈরির জন্য কিন্তু এখন থেকেই আমাদের শুরু করতে হবে। এক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমিয়ে কম ব্যয়ে দেশীয় প্রযুক্তি ব্যবহারের পরামর্শ এই প্রবীণ অর্থনীতিবিদের। এটি যদি আপনি বিদেশি সফটওয়্যার নিয়ে এসে করতে চান তাহলে শত শত কোটি টাকা ব্যয় হবে, এক এক ব্যাংকেরই হয়তো 200-400 কোটি টাকা চলে যাবে। আমাদের নিজেদের যা সম্পদ আছে, আমাদের লোকরা খুব মেরিটোরিয়াস ছেলেপেলে, আপনি এদের দিয়েই ব্যবহার করেন। 300-400 কোটি টাকা খরচের আমি বিপক্ষে। সাইবার নিরাপত্তায় বিশ্বে বছরে ব্যয় হয় প্রায় 8,000 কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশের ব্যাংকগুলো 2019 সালে সাইবার নিরাপত্তায় ব্যয় করেছে প্রায় 140 কোটি টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময় বাণিজ্য। কুষ্টিয়ার মোকামগুলোর প্রকারভেদে চালের দাম বস্তা প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। এ বিষয়ে আরও জানাতে খাজানগরে আছেন সহকর্মী SM রাশেদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাশেদ, কুষ্টিয়ায় গত দুদিন ধরে কিন্তু দেশের সর্ববৃহৎ খাজানগর যে চালের মোকাম আছে, এখানে আসলে চালের দাম নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে এবং গত দুদিনে কিন্তু কুষ্টিয়ায় বিশেষ করে সরু জাতের যে চালগুলো আছে সেই চালগুলাই কিন্তু 2 থেকে 3 টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে। তো আমি কুষ্টিয়ার মিল মালিক যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি। এই মিল মালিকরা আমাদেরকে জানিয়েছে যে মূলত যেহেতু সরু জাতের যে ধানগুলো আছে সেই ধানগুলোর দাম বৃদ্ধি পাওয়ার কারণে এই চালের দাম বৃদ্ধি পেয়েছে। তো আমি এখানে বিশেষ করে যারা পাইকারি ব্যবসায়ী যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই মিলাররা আসলে বস্তা প্রতি 50 থেকে 100 টাকা দাম বৃদ্ধি করেছে চালের প্রতি, যার কারণে আসলে তাদের এই চালের দাম বৃদ্ধির কারণে কিন্তু তাদের এই চালের চাহিদাও কমে গেছে এবং আসলে তারা পূর্বে যে মজুতকৃত চাল ছিল সেই চালগুলো কম বিক্রি হওয়ার কারণে তারা কিন্তু আসলে আর্থিক সমস্যার ভিতরে পড়েছে বলে আমাদেরকে খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন। তো আমি এই প্রান্তিক পর্যায়ের ভোক্তা যারা আছে তারা আমাদেরকে জানেন যে পূর্ব ঘোষণা ছাড়াই চালের মুকামগুলো এবং পাইকারি যে দোকানগুলো আছে সেই দোকানগুলাই এই যে চালের দাম বৃদ্ধি পায়, যার কারণে তাদের যে অর্থনীতির উপর তাদের একটি প্রভাব পড়ে। কারণ তারা দেখা যায় মুষ্টি পেয়ে কিছু টাকা নিয়ে হয়তো বাজারে গেলে চাল কিনতে, কিন্তু দেখা যাচ্ছে তাদের বাজেটের তুলনায় চাল বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, যার কারণে তাদের অন্যান্য বিষয়ের পরে তাদের আসলে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। তো আমি কুষ্টিয়ার কৃষি বিভাগের সাথে কথা বলেছি। কুষ্টিয়া কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন চলতি আমন মৌসুমে কিন্তু কুষ্টিয়ার কৃষকরা প্রায় 90,000 হেক্টর জমিতে এবারে ধান চাষ করেছে এবং কুষ্টিয়ার কৃষকেরা কিন্তু প্রায় 3.5 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন করেছে কিন্তু কুষ্টিয়ার কৃষকেরা। তো আমি চালের বাজারের বিষয়ে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যেসব মিল এবং গোডাউন গুলাই বিশেষ করে হাস্কিং অটো এবং সেমি অটো রাইস মিলে যে তারা ফুড গ্রেন লাইসেন্সের উপরে ভিত্তি করে চাল এবং ধান মজুত করবে না, তাদের ভিতরে আইনগত ব্যবস্থা নেবে কুষ্টিয়া জেলা প্রশাসকের পক্ষ থেকে। তো আজকে কুষ্টিয়ার খাজানগরে যে মিনিকেট চাল 54 টাকা এবং বাসমতি 58 টাকা দরে বিক্রি হয়েছে। তো কুষ্টিয়ার খাজানগর থেকে এই ছিল আমার কাছে চালের দাম নিয়ে সর্বশেষ তথ্য। করোনা বাধা উপেক্ষা করেও সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্যবাহী বাণিজ্য মেলা দুবাই ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন বহু দর্শনার্থী। তবে যাতে সবাই স্বাস্থ্যবিধি বেড়ে চলেন সে বিষয়ে কঠোর নজরদারি করছে আয়োজকরা। বিশাল এই ফেস্টিভ্যালে বাংলাদেশ প্যাভিলিয়ন না থাকায় হতাশ প্রবাসী ব্যবসায়ীরা। আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। সারা বিশ্বের ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে দুবাই ফেস্টিভ্যাল একটি পরিচিত নাম। গত 2 দশক ধরে সফলতার সাথে আয়োজিত হচ্ছে এই মেলা। চলতি বছর করোনার কারণে কিছুটা অনিশ্চিত থাকলেও শেষ পর্যন্ত আয়োজিত হচ্ছে ঐতিহ্যবাহী দুবাই ফেস্টিভ্যাল। স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের সমাগম ঘটেছে অনেক। সরকারও যথেষ্ট চেষ্টা করতেছে এই করোনার মধ্যে যেন একটু ব্যবসা বাণিজ্য যেন হয়, মানুষের একটু কেনাকাটা যেন স্বাভাবিক থাকে, মানুষ সচেতন যেন থাকে। দুবাই ফেস্টিভ্যালে বিশ্বের বহু দেশের প্যাভিলিয়ন থাকলেও নেই বাংলাদেশ প্যাভিলিয়ন। এতে হতাশ আমিরাতে বসবাসরত সাধারণ প্রবাসী সহ বাংলাদেশি ব্যবসায়ীরা। এখানে যদি আমাদের বাংলাদেশ প্যাভিলিয়নটা থাকতো তাহলে আমাদের জন্য আরো ইজি হয়ে যেত, আমাদের জন্য মানসম্মত হতো সবকিছু মিলে। আমরা ইন্ডিয়ান প্যাভিলিয়নে দোকান নিয়েছি, গত বছরও নিয়েছি, এই বছরও নিয়েছি। দুঃখের বিদায় আমাদের বাংলাদেশ না আসার কারণে আমরা ইন্ডিয়ান প্যাভিলিয়নে ঢুকে দোকান নিতে হচ্ছে। করোনা মহামারীর কারণে দর্শনার্থীরা যাতে স্বাস্থ্যবিধি মেনে এক্সপোতে অংশ নেন সেই বিষয়ে সতর্ক আয়োজকরা। গত 15 অক্টোবর থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী বছরের 15 মার্চ পর্যন্ত। 2021 সালের এক্সপোকে সামনে রেখে দুবাই ফেস্টিভ্যালের এই আয়োজন ব্যবসায়ীদের উৎসাহী করে তুলেছে। ধারণা করা হচ্ছে সারা বিশ্বের ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য এক্সপো 2021 হবে বাণিজ্যিক সফলতার এক স্মরণীয় অধ্যায়। শিবলি আল সাদিক,
সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় গত সপ্তাহে প্রায় 9,000 কোটি টাকা ফিরে পেয়েছেন পুঁজিবাজারে বিনিয়োগকারীরা। তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় এই অর্থ ফিরে পেয়েছেন তারা। সপ্তাহ শেষে ডিএসইতে লেনদেন বাড়ে 56 কোটি 42 লাখ টাকা, সূচক বাড়ে 93 পয়েন্ট। গেল সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় 766 কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন ছিল 758 কোটি টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে 8 কোটি টাকা, সূচক বেড়েছে 12 পয়েন্ট। দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেন বেড়ে পৌঁছায় 804 কোটি টাকায়, সূচক বেড়ে দাঁড়ায় 4866 পয়েন্টে। তৃতীয় কার্যদিবস লেনদেন কমে সর্বনিম্ন 663 কোটি টাকায় পৌঁছায়, সূচক বেড়ে দাঁড়ায় 4903 পয়েন্ট। চতুর্থ এবং পঞ্চম কার্যদিবস লেনদেন স্থিতিশীল থাকে 800 কোটি টাকার ওপরে। সপ্তাহের সর্বোচ্চ লেনদেন হয় চতুর্থ কার্যদিবস, পরিমাণ 841 কোটি টাকা। সূচক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় সপ্তাহের শেষ কার্যদিবস, সূচক পৌঁছায় 4974 পয়েন্টে। গেল সপ্তাহে লেনদেন হওয়া 365টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 206টির, কমেছে 88টির এবং অপরিবর্তিত ছিল 68টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গেল সপ্তাহে শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড, আমরা নেটওয়ার্কস লিমিটেড, দ্য পেনিনসুলা চিটাগাং লিমিটেড, মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি, এসিএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড এবং আইসিবি এমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড উল্লেখযোগ্য। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। আবার জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্য শিরোনামগুলো। পদ্মা সেতু নির্মাণে ভিটেমাটি হারালেও পাবেন টোলের একাংশ, পুনর্বাসনের পাশাপাশি করা হবে দীর্ঘমেয়াদে কাজের ব্যবস্থা। দেশে অর্থ পাচারের অভিযোগ বেড়ে প্রায় দ্বিগুণ, কালো টাকা বিনিয়োগ হচ্ছে বিদেশে। বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ না থাকাকে দুষছেন সংশ্লিষ্টরা। এবং সাইবার হামলার আশঙ্কার পরও দেশের অনেক ব্যাংকেই নেওয়া হয়নি পদক্ষেপ, হুমকিতে তথ্য সংরক্ষণ, নিরাপত্তায় দেশীয় প্রযুক্তি ব্যবহারের পরামর্শ। এই ছিল এ সময় বাণিজ্যে, সঙ্গেই থাকুন সময়ের।